নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, আনিসুল, পলক, মামুন, মানিককে। আদালতে তোলা হলেও চাওয়া হয়নি রিমান্ড, কারাগারে পাঠালেন বিচারক। কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের আর সুযোগ দেয়া হবে না বলছে সরকার। গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, জনগণের কল্যাণেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচিত সংসদ নাকি গণভোট, সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত আইনজীবীদের। প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধে সংস্কারের আলোচনায় 12টি অনুচ্ছেদ। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বিঘ্নিত, ভোগান্তিতে আগারগাঁও থেকে মতিঝিল রুটের যাত্রীরা। দ্রুত সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নতুন মামলায় সালমান, আনিসুল, পলক, মামুন এবং মানিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সকালে ঢাকার সিএএমএম আদালতে আনা হয় সাবেক বিচারপতি মানিক সহ সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এরপর তাদের আদালতে তোলা হলে উভয় পক্ষের শুনানি শেষে বাড্ডা, আদাবর ও লালবাগ থানায় দায়ের করা মোট 6টি হত্যা মামলার আসামি হিসেবে সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বাড্ডা থানার 2টি হত্যা মামলা, আনিসুল হক ও পলককে বাড্ডা থানার 3টি হত্যা মামলা এবং সালমান এফ রহমানকে বাড্ডা ও খিলগাঁও থানার 3টি হত্যা মামলার আসামি হিসেবে নতুন করে গ্রেফতার দেখানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ড চাওয়া হয়নি। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রো স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী 60 দিনের জন্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জনগণের সুবিধার্থে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সকালে গাজীপুরের আনসার একাডেমিতে একথা বলেন জাহাঙ্গীর আলম। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের অন্তত 12টি অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে। যদিও সংশোধন কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া এটি সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমেও সংবিধান সংশোধন করতে পারে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। The Constitution 17th Amendment Bill 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। 1972 সালের পর এখন পর্যন্ত 17 বার কাটাছেঁড়া করা হয় সংবিধান। কখনো সময়ের প্রয়োজনে, কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে। ইতিমধ্যে আমরা 14টা বিল পাস। অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। সেই কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দাবি ওঠে। এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও। আলোচনা চলছে অন্তত 12টি অনুচ্ছেদে সংশোধনী আনার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা। সিনিয়র আইনজীবীরা বলছেন, মৌলিক কিছু সংশোধনীর দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা, মিথ্যা
ইলেকশন সাজিয়ে, নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা, এইগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বময় ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে। আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে, তাকে দানব বানিয়েছে, এটা আমি মনে করি না। গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোচ্চভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায়, তখন কোনোভাবেই একনায়কতন্ত্র সরকারের জন্ম হতে পারে না। গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ ৭০। কী প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন। যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে, যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে। আজকে যদি সংস্কার করা হয়, তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে, এটা প্রমাণ হবে কেমন করে, আনলেস দেয়ার ইজ এ পার্লামেন্ট। জনগণের যদি সমর্থন থাকে, সেটাকে জনগণ, এই সরকার একটা করতে পারেন, আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন, হা না ভোটের একটা ব্যবস্থা করতে পারেন, যে এইটা করলাম, এইটার প্রতি তোমাদের কি সমর্থন আছে। জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে। এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে যিনি নির্বাচিত হয়ে আসবেন, সংসদ সেটাকে আপনার পাশ করে নেবে, এতে কোনো বাধা থাকবে না। রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোড়াতারে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা। আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওমান ও আরব আমিরাতের মতো দেশগুলোতে শ্রম বাজার সংকুচিত হয়ে পড়ায় জনশক্তি রফতানিতে ধস নেমেছে চট্টগ্রাম বিভাগে। চলতি বছরের জুলাই আগস্ট মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন মাত্র ৫,৮৩৬ জন, অথচ এর আগের ৬ মাসে এই বিভাগ থেকে জনশক্তি রফতানি হয়েছে ৩৩,৯১৫ জন। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া শ্রমবাজার এখনো খুলে দেয়নি আরব আমিরাত। আগে থেকে গণহারে শ্রমিক ভিসা দেওয়া বন্ধ রেখেছে ওমান এবং সৌদি আরব। কাতার, জর্দান, কুয়েতের শ্রমবাজারের পরিস্থিতি অনুকূলে নয়। এই অবস্থায় চরম বেকায়দায় পড়েছে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী শ্রমিকেরা। চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের এসব দেশে কাজের সূত্রে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র ৫,৬৫৫ জন। অবশ্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ১৮,২১৫ জন এসব দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল। মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা, বিশেষ করে আপনার ইউএইতে ভিসা বন্ধ, এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ, ওমানে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ, সৌদি আরবে চালু আছে, তাও এখন সৌদি আরবে ভিসা ওখান থেকে কম ইস্যু হচ্ছে, যার কারণে আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্লাইটগুলোর মধ্যে আপনার ফ্লাইট আন্ডারলোড হয়ে যাচ্ছে। শুধু যে এককভাবে চট্টগ্রাম থেকে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে তা কিন্তু নয়। ২০২৩ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৩,৮১,০০০ শ্রমিক কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিল, কিন্তু ২০২৪ সালের প্রথম ৬ মাসে ৫,৬৮,১৯৮ জনশক্তি রপ্তানির বিপরীতে জুলাই মাসে ৮৫,৪৭৮ জন এবং আগস্ট মাসে আরও কমে ৬১,৪১৩ জন শ্রমিক কাজের সূত্রে বিদেশ যেতে পেরেছেন। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের মূল শ্রমবাজার হিসেবেই চিহ্নিত। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের সেখানে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে শ্রমিক ক্যাটাগরির ভিসা আটকে আছে বলে অভিযোগ আটাবের। সৌদি আরব, দুবাই এবং ওমান খুব বেশি শ্রমিক যায়। মিনিস্ট্রি হওয়ার পর মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইউএইতে আরও ভালোভাবে বাংলাদেশের শ্রমিক নেবে এবং বাংলাদেশের শ্রমিকের যথার্থ সুনাম আছে। তৈরি পোশাক খাতের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের পথ। শ্রমিক যাওয়ার হার কিছুটা কমলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্স প্রবাহ অনেকটা বেড়েছে। বিশেষ করে আগস্ট মাসে ২২২ কোটি মার্কিন ডলার এবং সেপ্টেম্বর মাসের ১৪ দিনে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এই অবস্থায় বন্ধ হয়ে যাওয়া জনশক্তি রপ্তানি চালুর পাশাপাশি রেমিটেন্সের গতি আরও বাড়াতে ওমান, আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ওমানে বর্তমানে ভিসা বন্ধর কারণে কিছুটা কমে গেলেও সেই বিষয়ে কর্মসংস্থান যেন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে।
2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন এবং 22-23 অর্থ বছরে 23.91 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। আর এই সময়ে জনশক্তি হিসেবে রপ্তানি হয়েছে প্রায় 25 লাখ শ্রমিক। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমবাজারে অচল অবস্থা মানে বৃহত্তর চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি। মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং আরব আমিরাতে এখন অচল অবস্থা চলছে। আর তাই এই রেমিটেন্স যোদ্ধারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস যেমন সাজাপ্রাপ্তদের আরব আমিরাত থেকে মুক্ত করে আনতে পেরেছেন, ঠিক তেমনি একইভাবে এখনকার যে অচল অবস্থা সেটিও দূরীকরণ করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্লান্টেশন সেক্টরে কর্মী নেয়ার জন্য আবার কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। এর মাধ্যমে বাংলাদেশ থেকেও কর্মী নেওয়া হবে বলে জানিয়েছে হাইকমিশন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাইকমিশনে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত না গিয়ে চলছে আগারগাঁও পর্যন্ত। সকাল 9:30টার পর রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতিটি স্টেশনে দেখা যায় দীর্ঘ লাইন। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মতিঝিল অংশের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দুই একজনে বলতেছে যে এটা সারা পারার পরে আগারগার পরে আর যাবে না। কাউন্টারগুলো টিকিট কাটি, কম্পিউটার অফ, মানে কাজ করে না, কারো কোনো খবর নেই। ট্রেনের ত্রুটির কারণে যে আমার যে অনেক লেট হচ্ছে, তাতে আমি অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাব তার কাছে। আমরা রাজধানীর বিজয় সরণি যে মেট্রো স্টেশন, সেখান থেকে ফার্মগেট এই মাঝামাঝি পর্যায়ে রেল লাইনের কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে কারণেই সকাল 9:40 থেকে মেট্রো রেল বন্ধ আছে এবং এতে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীরা বিশেষ করে উত্তর থেকে যে সব যাত্রীরা আসছেন তাদেরকে কিন্তু আগারগাঁও স্টেশনে নেমে যেতে হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে পায়ে হেঁটে বা অন্যান্য যানবাহন, বাস অথবা অন্যান্য যানবাহনে করে গন্তব্যে যেতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী সকালে এই ব্যস্ততম মুহূর্তে এই সময়ে মেট্রো রেল বন্ধ হতে আসলে যাত্রীদের চরম একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যেটি দেখছি যে একই সাথে যখন উত্তর থেকে যেসব যাত্রীরা আসছেন, এমনিতে আমরা জানি যে মিরপুর, কাজীপাড়া এবং 10 নম্বরের যে মেট্রো স্টেশন সেটি কিন্তু আপনার এই যে ছাত্র আন্দোলনের সময় যে অকেজো হয়ে গিয়েছিল যে স্টেশনটা, সেটি পুনরায় না চালু হওয়ার ফলে কিন্তু এমনিতে এক ধরনের ভোগান্তি আছে মানুষের। আর আজকে এই সমস্যার ফলে যেটি হচ্ছে যে যাদেরকে আগারগাঁওতে নামতে হচ্ছে তাদেরকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বিশেষ করে যারা মতিঝিল, ফার্মগেট, শাহবাগ বা সচিবালয় যারা যাবেন তাদের অফিসে বা প্রয়োজনের কাজ সারতে, তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে এই মেট্রো স্টেশন বা মেট্রো রেল বন্ধ হওয়ার সাথে সাথে আরও একটি সমস্যা যোগ হয়েছে, সেটি হচ্ছে যাত্রীদের চাপের ফলে আমরা কখনো কখনো ভেন্টিলেটর মেশিনটাও বন্ধ হতে দেখছি। এতে আরও একটি ভোগান্তি পোহাতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লম্বা সময় ধরে যাত্রীদের। একই সঙ্গে টিকিট কাটার যে অটোমেশন যে পদ্ধতি, যে মেশিনটি, সেটিও কিন্তু আমরা এই মুহূর্তে আগারগাঁও স্টেশনে বন্ধ পাচ্ছি। ফলে ম্যানুয়ালি যারা টিকিট কাটছেন তাদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে, অনেক সময় ধরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে। আমরা কথা বলার চেষ্টা করেছি কর্তৃপক্ষের সাথে। তারা যেটা জানাচ্ছেন যে আসলে যে সমস্যাটা হয়েছে, ঠিক কী সমস্যা হয়েছে তারা এখন পর্যন্ত বলতে পারছে না। তবে কেউ তাদেরই কর্তৃপক্ষের মধ্যে কেউ জানাচ্ছেন যে আসলে হয়তোবা ভায়াডাক্ট বলতে যেটি বোঝায় বিজয় সরণি এবং ফার্মগেটের মাঝামাঝি যে লাইনটা, সেখানে হয়তো ভায়াডাক্টের একটি দেবে যাওয়ার ফলে এই সমস্যা সৃষ্টি হতে পারে বলে কেউ বলছেন। এবং এই সমস্যাটি কখন নাগাদ আসলে সুরাহা হবে, কখন নাগাদ মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত স্বাভাবিক হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ জানাতে পারছে না। তো এই ছিল আমার কাছে থাকা আগারগাঁও স্টেশন থেকে সর্বশেষ। রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন। সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় চলছে উৎপাদন, তবে এখনও বন্ধ রয়েছে 25টি কারখানা।
শিল্প পুলিশ জানায় সকাল থেকে ডিইপিজেড সহ আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। তবে এখনও শ্রম আইনের 13 এর এক ধারায় 20টি এবং 5টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বগুড়ায় জরাজীর্ণ ভবনে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। নিয়ম অনুযায়ী চিকিৎসক পদায়ন থাকার কথা থাকলেও একজন ফার্মাসিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা। তবে তাদের অনিয়মিত উপস্থিতি নিয়েও অভিযোগ উঠেছে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রের ভবন, রোগী না থাকলেও স্থানীয়রা চড়াচ্ছেন গবাদি পশু, কেউ বেঁধে রেখেছেন পোষা হাতি। বগুড়া শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের ভাটকলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিত্র এটি। ইউনিয়ন পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 90-এর দশকে চালু করা এ উপস্বাস্থ্য কেন্দ্রের মতো অবস্থা বগুড়ার বাকি 49টি উপস্বাস্থ্য কেন্দ্রের। এলাকাবাসীর অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে শুধু আউটডোর চালু থাকলেও সপ্তাহে শুধু বুধবার সেবা দিতে আসেন দায়িত্বরতরা। এমনকি সকালে খোলার কথা থাকলেও দুপুরেও মেলে না কেন্দ্রের কোনো কর্মকর্তা কর্মচারীর দেখা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। হাসপাতালটা বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থা আছে দেখে এই হাতিটা প্যান্ডে রাখি খিলেন দিলেন করি। সর্বপ্রথম যখন হয়েছিল তখন সব ধরনের ডাক্তার ছিল, সব ধরনের ডাক্তার, অপারেশন, ওষুধপাতি সব দিয়েছে। তখন পরিবেশ ভালো ছিল। কত ডাক্তারের জায়গা থাকছে, রোমে রোমে ডাক্তার থাকছে, সেই ডাক্তার তো আর নাই এখন। আমরা চাই এখানে আগের মতো আবারও। ঝিনাইদহে স্রোতের তোড়ে ভেঙে গেছে বাইপাস সেতু। এতে অন্তত 10 গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, গতরাতে আগ্রাসী রূপ ধারণ করে কালী নদী। এতে শৈলকুপার তমালতলা বাজারে নবনির্মিত লোহার বাইপাস সেতুটি ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় আমতলা, আগুনিয়াপাড়া, কচুয়া, নিশ্চিন্তপুর, বসন্তপুর সহ আশপাশের 10টি গ্রামের মানুষের চলাচল। এছাড়াও শৈলকুপা থেকে শেখপাড়া সড়কেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সেতুটি নির্মাণ করে চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। 2 দফায় বন্যার ক্ষতি কাটিয়ে তাঁত পল্লীতে যখন পুরো দমে কাজ শুরু হচ্ছিল, তখনই দেখা দিয়েছে 3 থেকে 4 ঘন্টার লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সঙ্গে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় লোকসানের মুখে তাঁতিরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। একসময় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি তাঁত যন্ত্রের খটখট শব্দে। তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁত যন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁত যন্ত্র বা পাওয়ারলুম। এসব পাওয়ারলুমে উৎপাদন ক্ষমতা হাতে তৈরি তাঁত যন্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা। চলতি বছর 2 দফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁত যন্ত্র। এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত 5 শতাধিক ব্যবসায়ী। বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে, ঠিক তখনই দিনে 3 থেকে 4 ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এই শিল্পের উৎপাদন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টায় বাহারি সব শাড়ি তৈরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাঁতপল্লী। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হয়, অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি, সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। যে কারেন্ট থাকে কারেন্টে কাজ করে তো আমাদের সংসার চলে না। সামনে পূজা আছে, একটু আমরা কাজকর্ম করে একটু আমরা দাঁড়াবো, কাজকর্ম আমরা একটু করবো, কিন্তু আমাদের জন্য সেটা আমাদের হইতেছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের। তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে, ট্যাক্স ব্যাক কমায় যদি একটু আমাদের এগুলা কেনার জন্য ক্রয় ক্ষমতার মধ্যে হইতো, তাহলে হয়তো এটার কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলো। তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড। সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি, আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল, সেই সুপারিশ আমরা করে দিই। সিরাজগঞ্জের 5 উপজেলায় শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরির যন্ত্র রয়েছে প্রায় 5 লাখ। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 12 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
রবি মৌসুমের আগেই রাজশাহীতে দেখা দিয়েছে সারের সংকট। বেশি সংকট পটাশ ও ডিএসপি সারের। কৃষকের অভিযোগ, বাড়তি দর নেয়ার পাশাপাশি আলু চাষের জন্য বিত্তশালীরা আগাম সার মজুত করছেন। তবে কৃষি বিভাগের দাবি, চলতি বছর সারের কোনো সংকট নেই। হাবিবুর রহমান পাপ্পর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে। কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ। তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট। বাজারে এখন বর্তমান ফসফেট সার পাওয়া যাচ্ছে না। আগে 12 দিন আগে ছিল বাজারে আপনার 1400 টাকা বস্তা, কিন্তু 12 দিন পরে এখন 1650 টাকা বস্তা। বাজারে এখন নাই মোটাটা, বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার দাম বেশি। কৃষকেরা বলছেন, পবার একাধিক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়েও তারা এমওপি সার পাননি। সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও। চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম। অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের। চাহিদার থেকে অপ্রতুল, মানে অল্প, এই জন্য এই জিনিসটা আমাদের একটু শর্ট হচ্ছে। তাহলে ইউরিয়া অ্যাভেলেবল। তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই। সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে। সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের ফসল উৎপাদনের যে ধারা, সেই ধারা তারা টিকিয়ে রাখতে পারবে। 50 কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম 1000 টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে 1150 টাকা। একইভাবে 1050 টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়গুলোতে অবৈধভাবে বাঁশ জালের বাঁধ দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব জলাশয়ে বড়শি দিয়েও মাছ ধরতে পারে না এলাকাবাসী। অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস জেলা প্রশাসনের। আলবামনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর একাংশে বাঁশ ও জাল দিয়ে দেয়া হয়েছে বাঁধ। সেখান থেকে বড় মাছের সঙ্গে ধরা হচ্ছে বিভিন্ন জাতের মাছের পোনাও। নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী সহ সোনাডাঙ্গা খাল, পাটকোল বিল, হাঁসপুকুরিয়া বিলের 8টি স্থানে বাঁধ দিয়ে পোনা ধরা হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালীরা বাঁধ এলাকায় বড়শি দিয়েও মাছ ধরতে দেয় না স্থানীয় মৎস্যজীবীদের। এছাড়া আত্রাই নদীতে নৌকা চলাচলের সময় জালের কোনো ক্ষতি হলে মাঝির কাছ থেকে কয়েকগুণ ক্ষতিপূরণ আদায় করা হয়। এমনকি মৎস্য বিভাগের অভিযানের সময় নাটকীয়ভাবে তারা বাঁধ তুলে দিয়ে আবার তৈরি করে বাঁধ। মাছ মারা যাবে না, বাইরে মাছ মারো। নৌকলে সিংড়া আসতে সমস্যা হয়, ধরেন সুতিমতি আছে, মাজলি ধরেন যে টেহা জরিফোনা মোটরে মারলে অভিযান চালায়, সুতিটা নষ্ট করে বা কেটে ফেলায়, পরক্ষণে আবার বসা। পাটকোল বিলের বাঁধ স্থাপনকারীদের দাবি, প্রশাসনের দেয়া নির্ধারিত সময় মাছ ধরেন তারা। এই মাসের এই কয়েকদিন কি ওই দিন একটা ডেট আছে, ওই অনুযায়ী দেওয়া হচ্ছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আমরা সকল সুতিজাল ব্যবহারীকে আইনের আওতায় আনতে চাই। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়, চলনবিল ও নদী থেকে প্রায় 10,000 মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, নাটোর। দীর্ঘ 1 দশক পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। ভোট গ্রহণ চলছে অঞ্চলটির 24 আসনে। এর মধ্যে জম্মুতে 8টি এবং কাশ্মীরে 16টি আসন রয়েছে। প্রথম দফায় 219 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের সংখ্যা 23,27,580 জন। কয়েকদিন ধরে অস্ত্রধারীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে আছে গোটা অঞ্চল। নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু কাশ্মীর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান আনিসুল পলক মামুন মানিককে। আদালতে তোলা হলেও চাওয়া হয়নি রিমান্ড, কারাগারে পাঠালেন বিচারক। কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের আর সুযোগ দেয়া হবে না বলছে সরকার। গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, জনগণের কল্যাণেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেয়া হয়েছে। এবং যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বিঘ্নিত। ভোগান্তিতে আগারগাঁও থেকে মতিঝিল রুটের যাত্রীরা। দ্রুত সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ।
এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।